দুবাই জেলে মহিলাদের রাতে দেশি ঘি কেন দেওয়া হতো? শুনলে আপনাদের হুঁশ উড়ে যাবে। আমি দুবাই জেলে কিছুদিন থেকে কাজ করি। এখানে সব মেয়েরা কুমারী থাকে। 18 বছরের উপর যে মেয়েরা কোনো অপরাধ করতো তাদেরকে এই জেলে রাখা হতো। বয়স্ক মহিলা অথবা পুরুষ কাউকে এখানে রাখা হতো না। এখানে শুধু 18 বছর থেকে 40 বছরের মহিলাদের রাখা হতো। আর প্রতিদিন রাতে সব মেয়েদেরকে অন্ধকার ঘরে নিয়ে দেশি ঘি দেওয়া হতো। আমি খুব গরিব একটা পরিবারের মেয়ে ছিলাম। এখানে আমার বাবা মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। আমার কোনো দাদা নেই। আমার নাম অঞ্জলি। কাজ খুঁজতে খুঁজতে আমি একজন বয়স্ক মহিলার সাথে আমার দেখা হয়। উনি এই জেলে অনেক দিন ধরে কাজ করেন। আমাকে বলেন, এখানে তুমি কাজ করতে পারবে, তবে নিজের মুখ আর চোখ দুটো বন্ধ রাখতে হবে। কারণ এখানে যে মেয়েরা কাজে আসে তারা সব সময় চুপ করে থাকে। এখানে কিছু অলৌকিক কাজ হয় যা সবাই দেখে ও না দেখার ভান করে চলে যায়। যে কথা বলার চেষ্টা করে তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। সব কিছু মেনে যদি তুমি এখানে কাজ করতে চাও তাহলে আমি তোমাকে এই জেলে নিয়ে যাব। আমার পরিবার এখন আমার দায়িত্বে, সেজন্য আমি সব ধরনের কাজ করতে রাজি। আমার বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার জন্য তখন সেই মহিলা, ওনার নাম মালিকা খাতুন, উনি আমাকে বলেন, সোমবার সকালে তুমি চলে এসো। এখানে একজন বুড়ো মহিলা আছেন, ওনার সাথে এসে কথা বলো, কারণ উনি এখানে সবাইকে কাজ দেন। মালিকা খাতুনের কথা শুনে আমিও পরের দিন সকালে জেলে চলে যাই। সেখানে গিয়ে আমি ওই বুড়ো মহিলার সাথে কথা বলি। উনি বলেন, এখানে আর কোনো কাজের মেয়ে লাগবে না, কারণ এখানে অনেক কাজের লোকেরা আছে। আমি অনেক অনুরোধ করি, কারণ আমার সংসার চলে না। আপনি যদি আমাকে একটা কাজ দেন, আপনার দোহাই লাগে, তাহলে আমি আমার বাবা মার মুখে খাবার তুলে দিতে পারবো। আমি কোনো কাজ পাচ্ছি না, আর আমার কোনো ভাইও নেই। আমাদের সংসার আমাকেই দেখতে হয়। তারপর আমার উপর দয়া করে ওই মহিলা বলেন, ঠিক আছে, আমি কাজ দিতে পারি, তবে একটা শর্ত আছে। আমি বললাম, আপনার যে কোনো শর্তে আমি রাজি, শুধু কাজটা আমাকে দেন। তখন ওই মহিলা বলেন, আমি যেভাবে বলবো তোমাকে ঠিক সেভাবেই চলতে হবে। আমি বললাম, আমি রাজি। তখন বলেন, আগামীকাল থেকে এসে কাজে জয়েন করো, আর মাসিক বেতন আমি তোমাকে 12,000 করে দেব। তখন আমি এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে যাই। এই মাইনে পেলেও আমার চলবে, কারণ কাজ না করে বসে থাকার চেয়ে এই কাজ করা আমার জন্য ভালো। পরের দিন থেকে আমি কাজে আসি। প্রথম দিন এসে আমাকে ভিতরে যেতে দেওয়া হয়নি। এখানে অনেক পাগল মহিলা আছে। আসার পর শুনলাম প্রথম দিন ওদের জামা কাপড় আমাকে ধোয়ার জন্য দেওয়া হয়। আমি ওদের সমস্ত জামা কাপড় কেচে রেখে দেই। পরের দিন থেকে ভেতরে ডাকা হয়। মালিকা খাতুন আমাকে নিয়ে ভেতরে যান আর বলেন, সব কিছু দেখে মুখ বন্ধ করে দেখো, তাতে তোমার ভালো। আমি অবাক হচ্ছিলাম বারবার এমন কথা শুনে। আমি চুপ করেছিলাম, শুধু দেখতে চেয়েছিলাম যে ভেতরে এমন কী দৃশ্য আছে যার জন্য আমাকে বারবার সচেতন করে দিচ্ছেন মালিকা খাতুন। যখন ভিতরে গিয়ে পা রাখি তখন আমি পুরো অবাক হয়ে যাই, কারণ ভেতরে অনেক সুন্দর করে এক একটা রুম আছে, আর সেখানে বেশ ভালো বেড লাগানো আছে। আমি এসব কিছু দেখে মালিকা খাতুনকে প্রশ্ন করলাম, আন্টি, এটা তো জেল, পাগল মেয়েরা থাকে, তাহলে এখানে এদেরকে এত সুন্দর করে বেড কেন দেওয়া হলো? তখন মালিকা খাতুন আমাকে বলেন, বলেছিলাম না, এখানে অনেক অলৌকিক জিনিস দেখবে, সব কিছু দেখে চুপ করে থাকতে হবে। সন্ধ্যাবেলা ছিল, আমার আর মালিকা খাতুনের ডিউটি। এক এক করে মেয়েদের সাজাতে শুরু করি আমরা। ওরা পাগল মেয়ে ছিল, হাসতে হাসতে নিজেদের ইচ্ছে মতো সেজে নিচ্ছিল সব মেয়েরা। আমি ওদেরকে এভাবে দেখে অবাক হচ্ছিলাম, এই পাগল মেয়েগুলোকে কেন এভাবে সাজানো হচ্ছে। আমি ওদের সাথে এগুলোকে সাজাচ্ছিলাম। সাজানো শেষ, তারপর মালিকা খাতুনকে দেখি সব মেয়েদেরকে এক এক রুমে নিয়ে যাচ্ছে। তখন আমি বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় আমার চোখ পড়ল একটা গোপন রাস্তার দিকে, যে রাস্তাটা মাটির নিচ থেকে আসছে। আমি ভয় না পেয়ে এই রাস্তার দিকে যেতে লাগলাম। যেতে যেতে দেখি এটা বাজারের একটা মদের দোকানের মধ্যে গিয়ে রাস্তাটা শেষ হয়েছে। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি। এসে সব কিছু মালিকা খাতুনকে জিজ্ঞাসা করি। তখন মালিকা খাতুন আমাকে বলেন,
আমি বলেছিলাম যে এই সব কিছুতে একদম নজর দিও না। এখানে কাজ করি আজ 5 বছর হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা কোথায় গেছে আমি আজ পর্যন্ত জানি না। তখন আমি মালিকা খাতুনকে বলি, আমাকে সমস্ত সত্যি কথা তুমি খুলে বলো, আমি শুধু শুনতে চাই। তখন মালিকা খাতুন আমাকে বলেন, শুধু কথাগুলো শুনে রেখো, কাউকে বলার প্রয়োজন মনে করো না, তা না হলে আমাদের দুজনের কপালে শনি আসবে। আমি বললাম, ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, শুধু আমাকে বলুন। তখন মালিকা খাতুন বলে, এখানে সমস্ত পাগল তরুণী মেয়েদেরকে রাখা হয়। যখন একটা মেয়ে কোনো ধরনের পাগল হয়ে যায়, তখন তার বাবা মা এসে মেয়েটাকে এখানে রেখে যায়, যাতে তাদের ঔষধ ও চলে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু এখানে আসা মেয়েরাই আজ পর্যন্ত কেউ সুস্থ হয়ে নিজের আপন পরিবারে ফিরে যেতে পারেনি, কারণ যে মেয়েরা সুস্থ হতো তাদেরকে আবার ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেওয়া হতো। আর এই সব মেয়েদেরকে নিয়ে নোংরা কাজ করানো হয়। এই যে রুমগুলো দেখছো, সব রুমে রাতের বেলা ছেলেরা আসে, বড় বড় অফিসের বসরা আসে। তখন আমি বললাম, তাহলে যে মদের দোকান সেখানে কি করা হয়? তখন মালেকা খাতুন বলেন, সেখানে মদ খাওয়ার বাহানা করে ছেলেরা ঢুকে, সেই রাস্তা দিয়ে এখানে আসে, যাতে কেউ দেখতে না পারে। বছরের পর বছর এই অত্যাচার পাগল মেয়েদের উপর করা হচ্ছে। ওদের সমস্ত টাকা ওই বুড়ো মহিলা নিজের কাছে রাখেন। মালিকা খাতুনের মুখে এমন কথা শুনে আমার ভীষণ রাগ হয়। উনি কিছু নিজের চোখে না দেখলেও বিশ্বাস করা সম্ভব ছিল না। সেদিন রাতে চুপি চুপি একটা রুমের বাইরে যাই, তখন দেখি সত্যি সত্যি একটা পুরুষ এসে এক একটা রুমে ঢুকছে, আর সাজিয়ে রাখা মেয়েগুলোকে এক এক রুমে দেওয়া হচ্ছে। এখন আমার আর বুঝতে বাকি রইল না যে এটা সত্যি মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে। আমার বাবা মা অসুস্থ এই কথা বলে আমি একদিনের জন্য এখান থেকে ছুটি নিয়ে গেলাম। বাড়িতে না গিয়ে সোজা থানায় যাই আমি, যে বললাম এখানে পাগল মেয়েদেরকে রেখে একটা খারাপ কাজ করা হচ্ছে। দিনের পর দিন মেয়েগুলোর উপর অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। পুলিশ আমার কথা বিশ্বাস করতে চাননি। তখন আমি বললাম, আপনি আমার সাথে আসুন, আমি আমার প্রাণের ভয় করি না। আমার এক টানের জন্য যদি 1000 মেয়েদের সতীত্ব বেঁচে যায়, ওদের প্রাণ বেঁচে যায়, তাহলে আমার কোনো দুঃখ নেই। এই বলে পুলিশকে নিয়ে আমি পাগলের জেলে যাই। সেখানে গিয়ে পুলিশ হাতে নাতে সব কিছু ধরে ফেলেন। মালিকা খাতুন ভয় পেয়ে আমায় বলেন, কি করলে এটা তুমি? এবার কি হয় দেখো। পুলিশ ওই জেলার বুড়ো মহিলাকে ধরে নিয়ে যায়। জেলটা সারা জীবনের জন্য শেষ করে দেওয়া হয়। পাগল মেয়েগুলোকে অন্য জেলে ভর্তি করে দেওয়া হয়। ওদের সমস্ত খরচ ওই বুড়ি মহিলার থেকে আদায় করা হয়। তখন খুশি হয়ে সরকারের তরফ থেকে আমায় 10 লক্ষ টাকা দেওয়া হয় আমার এই সাহসী কাজের জন্য। তখন সেই টাকা নিয়ে আমি আমার বাবা মার ভালোভাবে ডাক্তার দেখাই, আর আমাদের জীবনটাও এখন বেশ ভালোভাবেই চলছে। ঠিক একইভাবে অন্যায় দেখে চুপ করে না থেকে একজন প্রতিবাদী যদি 1000-এর মধ্যে বেরিয়ে যায়, তাহলে আমাদের দেশে কোনো ধরনের অন্যায় কাজ কেউ করতে পারবে না। আর এই বুড়ি মহিলার জীবনযাপন জেল হয়ে যায়। যতদিন বেঁচে থাকবে কারাগারের ভেতরে থাকতে হবে। ওকে আর এটাই হলো অন্যায়ের শাস্তি। মেয়ে হয়ে অন্য মেয়েদের টাকা দিয়ে বিক্রি করে দেয়। এমন মহিলার এমনই শাস্তি হওয়া প্রয়োজন। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।